শুরুতেই থাকছে আগরতলা অভিমুখে বিএনপির লং মার্চ। আগামীকাল আখাউড়া ঘুরে গেলেন বিএনপির নেতারা। এদিকে ছাপা হচ্ছে জুলাই বিপ্লবের বীরত্ব গ্রাফিতি যুক্ত 40 কোটি বই। আরও জানাবো, মংডুর দখল নিল আরাকান আর্মি, নাপ নদীতে সতর্কতা জারি। এদিকে ব্যাংক বাঁচাতে টাকা ছাপানোকে আত্মঘাতী বলছে IMF। আরও জানাবো, আমরা চাই স্বচ্ছতার ভিত্তিতে দেশ পরিচালিত হোক বলে মন্তব্য জামায়াত আমিরের। সর্বশেষ জানিয়ে দিব, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের মামলায় রংপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আগরতলা অভিমুখে বিএনপির লং মার্চ। আগামীকাল আখাউড়া ঘুরে গেলেন নেতারা। ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ সফল করতে বিএনপির 3 অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গতকাল সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ঘুরে গেছেন। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আখাউড়া স্থলবন্দর ও এর আশেপাশের এলাকা ঘুরে দেখে গেছেন। তবে লং মার্চ কোথায় গিয়ে শেষ হবে, কোথায় সমাবেশ করা হবে এ বিষয়ে তারা তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। তবে লং মার্চ সফলে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে 3টি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সংগঠনের পক্ষে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন। লং মার্চ থেকে প্রভুত্ব নয়, বন্ধুত্বের বার্তা দিতে চান বলে সাংবাদিকদেরকে জানিয়েছেন তিনি। মোনায়েম মুন্না বলেন, লং মার্চ সফলে আমরা এখানে এসেছি, আমরা কোথায় কি করব সেটা দেখতে এসেছি। ছাপা হচ্ছে জুলাই বিপ্লবের বীরত্ব গ্রাফিতি যুক্ত 40 কোটি বই। এবার পাঠ্য বইয়ে নতুন করে যুক্ত হয়েছে জুলাই বিপ্লবের ঘটনা। প্রচ্ছদে যুক্ত করা হয়েছে গণ অভ্যুত্থানের গ্রাফিতি। পাশাপাশি বইয়ে তুলে ধরা হয়েছে ৭১-এর মহান স্বাধীনতার পেছনের সব নায়কের অবদান। আগামীতে আরও বৃহৎ পরিসরে পরিমার্জনের মাধ্যমে পাঠ্য বইকে ঢেলে সাজানোর কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। জানা যায়, এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় 40 কোটি 16 লাখ নতুন বই ছাপাচ্ছে সরকার, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১,৭৫০ কোটি টাকা। প্রতিটি বইয়েই আছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবের ছোঁয়া। অন্যান্য শ্রেণীর মতো তৃতীয় শ্রেণীর বাংলা বইয়েও যত বিপদ তত ঐক্য শিরোনামের গ্রাফিতি স্থান পেয়েছে। আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 1952 থেকে 2024 সালের ইতিহাস সংশ্লিষ্ট গ্রাফিতি জুলাই বিপ্লবের ঘটনা ও বীরত্বগাথা 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর বইয়ে গল্প আকারে উপস্থাপন করা হয়েছে। এনসিটিভি বলছে, ইতিহাস বিকৃতি থেকে পাঠ্য বইকে মুক্ত রাখতে মহান মুক্তিযুদ্ধ সহ দেশ গঠনে অবদান রাখা সবাইকে যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও তাজউদ্দিন আহমেদের অবদান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে আগামী শিক্ষাবর্ষের বইয়ে। এনসিটিভির চেয়ারম্যান ডক্টর AKM রিয়াজুল ইসলাম বলেন, যে গ্রাফিতিগুলো সর্বজনীন আবেদন সৃষ্টি করে, স্বপ্নের কথা বলে, সেগুলোকে আমরা বইয়ে রেখেছি। ইংরেজি বইয়ে যেমন গ্রাফিতি নামে একটা আর্টিকেল রয়েছে, তেমনি আমরা তোমাদের ভুলবো না এমন নামে একটি লেখাও 5ম শ্রেণীর বইয়ে রেখেছি। মংডুর দখল নিল আরাকান আর্মি, নাপ নদীতে সতর্কতা জারি। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে, যার ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। দখলের পর নাপ নদীর আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পর রোববার সকালে মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে আরাকান আর্মি। সোমবার মিয়ানমারের গণমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে তথ্য জানা যায়। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বাংলাদেশি জেলেসহ সব নৌযানকে সেদিকে না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। গত কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তা বাহিনী ও আরাকান আর্মির সঙ্গে টেকনাফ অঞ্চলে সীমান্তের ওপারে যুদ্ধ চলছে।
ইউএনও আরও বলেন, ইতিমধ্যেই আমরা জেনেছি আরাকান আর্মি টেকনাফ সীমান্তের ওপারের এলাকাটি পুরোপুরি দখলে নিয়েছে। গতকাল থেকে সে দেশের জলসীমানায় নাপ নদীতে সব নৌযান চলাচলের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তাই আমরাও টেকনাফের ফিশিং ট্রলার মালিকদের অবহিত করেছি, নাপ নদী সীমান্ত এ মুহূর্তে অতি ঝুঁকিপূর্ণ, সেখানে কোনো ট্রলার না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি ও কোস্ট গার্ডের টহল জোরদার রয়েছে। ব্যাংক বাঁচাতে টাকা ছাপানোকে আত্মঘাতী বলছে আইএমএফ। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও 22,500 কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে রক্ষার পদক্ষেপকে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধিরা। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার দুর্বলতা ও দায়িত্বহীন পরিদর্শনের সুযোগে ভুয়া কাগজপত্র দিয়ে অর্থ পাচারের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ঋণ জালিয়াতি এবং ব্যাংক তছরূপে সহযোগীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর অবহেলার পরিচয়ক বলে অভিযোগ করেছেন আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা। 470 কোটি মার্কিন ডলার ঋণের শর্ত পর্যালোচনায় ঢাকায় অবস্থানরত আইএমএফ মিশনটি সোমবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা বিএফআইইউ এবং ব্যাংকগুলোর শিথিলতা ও অবহেলার বিষয়ে প্রশ্ন তুলেছেন। এর আগে গত মঙ্গলবারের বৈঠকেও একই বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধি দল পরিস্থিতি দ্রুত উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদও দিয়েছে। এ বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আইএমএফের সদস্যরা দাবি করেছেন, প্রেসক্রাইবড পরিদর্শনের মাধ্যমে বানোয়াট তথ্য উপস্থাপন করে ব্যাংকে টাকা আত্মসাৎ করা হয়েছে। গত কয়েক বছরে ব্যাংক খাতে ঋণ অনাচারের কারণে ব্যাপক অর্থ হরিলুট হয়েছে। ঋণের নামে চুরি ও ডাকাতি একসঙ্গে সংগঠিত হয়েছে। বিশেষ করে কয়েকটি গ্রুপ এবং কিছু প্রভাবশালী ব্যক্তি ব্যাংক খাতের নিয়ম কানুনকে নিজেদের স্বার্থে ভেঙে ফেলেন, যার ফলে ব্যাংক খাত পঙ্গু হয়ে পড়েছে এবং সেখান থেকে দেখা দিয়েছে তারল্য সংকট। আরও কিছু ব্যাংক গ্রাহকে টাকা ফেরত দিতে টালবাহানা করছে, যার কারণে গ্রাহকদের আস্থা তলানিতে নেমে এসেছে। তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সংকটগ্রস্ত ব্যাংকগুলোকে হাজার হাজার কোটি টাকার নগদ সহায়তা দিয়েছে, যা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। উস্কানি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপগুলোর কিছু দুর্বলতা আইএমএফ রেডমার্ক করে চিহ্নিত করেছে এবং ব্যাংকিং খাতে লুটপাটের করা নজরদারি নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। আইএমএফের মতে টাকা ছাপানো একটি আত্মঘাতী ও গণবিরোধী পদক্ষেপ, যা পরিস্থিতি আরও খারাপ করতে পারে। আমরা চাই স্বচ্ছতার ভিত্তিতে দেশ পরিচালিত হোক, জামায়াত আমিরের মন্তব্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা চাই আগামীতে দেশটি সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হোক। আমরা এমন একটি জাতি চাই যেটি হবে মানবিক, প্রত্যেক ব্যক্তি একে অপরকে সম্মান করবে ও ভালোবাসবে। আমরা কারোর চাকরি বা শিক্ষাগত যোগ্যতা দেখব না। রবিবার রাতে রাজধানীর একটি মিলনায়তনে কাফরুল দক্ষিণ থানা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, সমাজে যেখানে কেউ থাকবে সেখানে তারা নিরাপত্তা ও মর্যাদা পাবে এবং এই দুইয়ের মাধ্যমে সমাজে গর্বিত নাগরিক হিসাবে বসবাস করবে। আমরা ধর্মের প্রতি কোনো বৈষম্য করব না। আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তাকে ধর্ম বেছে নেওয়ার অধিকার দিয়েছেন। আল্লাহ কখনো কারোর উপর ধর্ম চাপিয়ে দেন না। সুতরাং আমরা সবাই মিলে সকল ধর্মের মানুষ একসঙ্গে এই ফুলের বাগান গড়ে তুলব ইনশাল্লাহ। জামায়াত আমির বলেন, এদেশের মানুষ শান্তিতে ও সহমর্মিতার ভিত্তিতে বসবাস করছে। এটা সম্ভব হয়েছে কারণ এদেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং তারা জানে প্রতিটি মানুষের জীবন ও সম্পদ অন্য মানুষের কাছে আমানত। আমরা এটা বিশ্বাস করি। তিনি আরও বলেন, এখন পট পরিবর্তন হওয়ার পর আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সবার পাশে দাঁড়িয়েছি। আমরা সবার উদ্দেশ্যে আশ্বস্ত করেছি আমরা সবাই এদেশের নাগরিক এবং শান্তিতে এখানে বসবাস করব। অশান্তি তৈরি করতে দেওয়া হবে না। উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, আপনারা দেখছেন 5, 6 ও 7 আগস্ট 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেই 3 দিন সরকার ছিল জনগণ। জনগণ তাদের দায়িত্ব পালন করেছে। আওয়ামী লীগের কেউ বলেছিলেন তারা ক্ষমতায় হারালে 2 দিনের মধ্যেই 5 লাখ লোক মারা যাবে। আল্লাহর মেহেরবানিতে তাদের কিছুই হয়নি। এটা ছিল আল্লাহর বিশেষ মেহেরবানি। বিএনপি কার্যালয়ে ভাঙচুরের মামলায় রংপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার।
রংপুরের গঙ্গাচড়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মর্নেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যার দিকে গঙ্গাচড়া ইউপি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিল্লুর রহমান মর্নেয়া ইউনিয়নের বাসিন্দা ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুলিশ সূত্রে জানা গেছে, গত 18 নভেম্বর গঙ্গাচড়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এতে আসামি হিসেবে জিল্লুর রহমানের নাম উল্লেখ করা হয়েছিল। এই মামলায় বিএনপি কার্যালয়ে অনধিকার প্রবেশ, হত্যার উদ্দেশ্যে হামলা, ভাঙচুর, জীবননাশের হুমকি এবং প্রায় 2,50,000 টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। উপজেলা জাতীয়তাবাদী তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আল বাবু বাদী হয়ে গঙ্গাচড়া থানায় এই মামলাটি দায়ের করেন।